এত রং আলো তবু কেন কালো মেট্রোতে থেকে যায় ঘামে ভেজা মানুষ স্বপ্ন বুকে বারবার কেন থমকায় তোমরা কেউ ভালো নেই তবু বলে যাও ভালো আছি বেশ যতখানি পাও তার বেশি চাও যে যে অনিশেষ হাসি হাসি মুখে দুঃখ ভরা সুখে ভুলে থাকো হৃদয়ের ক্লেশ তোমরা কেউ ভালো নেই তবু বলে যাও ভালো আছি বেশ নেশাগ্রস্ত লোকদের নিরাময় করা যায় কিন্তু যারা ছিনতাই হত্যায় হাত পাকা বিপদগ্রস্ত তাদের কোনো চিকিৎসা নাই কি বলছো তুমি কথায় কথা ঠাস করে চমকে ওঠেন হ্যাঁ এইটুকুন একটা পোলা দিনের পর দিন ঘরের বাইরে আপনার কি ধারণা সে মাঠে নামে ওই মাশরাফির মতো টিং 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 করে ক্রিকেট প্র্যাকটিস করে হ্যাঁ এই কাজটার উপর নির্ভর করছে অনেক কিছু তা তো সব কাজেই করে তাই না বড় ভাই এই কাজটা আর 10টার মতো না আমার ধারণা বিল্টু ভাই পারবে আমি তোমার ধারণা নিয়ে চলি না নীল আমি শুধু আমার ধারণার কথা বললাম আপনাকে আর যেহেতু আমি অপারেশনটা করতে পারবো না একটা বুদ্ধি হিসাবেও নিতে পারেন আপনি কখন দিয়ে গেল আমি ছিলাম না বাবার কাছে দিয়ে গেছে ও উনি আবার খুলে দেখেননি তো আমার বাবা ছোট লোক না ওকে পিথি আমি কথাটা সেভাবে বলিনি তোমার হাতে খোলা পিস্তল শুধুমাত্র এই ছবিটা দিয়েই তোমাকে সারাটা জীবন জিম্মি করে রাখা যায় রেখেছেও তো তাই নইলে তো হসপিটাল থেকেই তোমার আমার জীবন আলাদা করে ফেলতে পারতাম বিথি তোমার বাবাকে গ্রামের বাড়িতে পাঠিয়ে দাও না তোমাকে কে বললো আমি নিজেকে তোমার সঙ্গে জড়াচ্ছি বিথি তুমি বিপদমুক্ত নাও তুমি কোথায় যাচ্ছ না যাচ্ছ কি করছো না করছো সব নজরদারি করা হচ্ছে করুক আমি তো কোনো অন্যায় করিনি আসাদ তোমার তাহলে এই ধারণা যে লিডার ন্যায় অন্যায়ের বিচারক বোকা মেয়ে নিজেকে বুদ্ধিমান ভেবে ভেবে এখন পালিয়ে বেড়াচ্ছ পালিয়ে বেড়াচ্ছি কার জন্য বিথি জানি না আর জানতে চাই না বিথি এই বিথি রাত তো অনেক হয়েছে আসাদ বাবাজিরে এবার যাইতে কহ আসাদ কি কিছু খাইব আমি দেখছি বাবা পালানোর কথা বলছিলে না বিথি আর একবার যে পালাতে হবে পালাও একবার কেন 100 বার পালাও তোমাকে না করেছে কে এবার আর আমি একা না আমার সামনের মানুষটিকেও যে পালাতে হবে আমার সঙ্গে লোকটা তাহলে বললো যে মা মানসিক রোগী হয়ে গেছে না তাই তো বললো আর সে সারাক্ষণ মায়ের সেবা করছে তাই তো বললো
আর কি কইলো? এই তোমার পিস্তলটা নাড়াচাড়া করো না তো, ঠাস করে ফুটে গেলে কিন্তু আমি শেষ। এই নীল সরাও তো, নীল সরাও না, ধুত তুই। আর কি বললো বললেন না তো? আর কি বলবে, মায়া কান্না শুরু করে দিলে। তারপর আমি বললাম শুনেন, নীলের আশা করে কোনো লাভ নেই, ও এখন আমাদের ধরাছোঁয়ার বাইরে, আমাদের বড় ভাই ডাইনা। তাহলে ভাইবার সময় নষ্ট করতে পারেন, কিন্তু কোনো লাভ নেই। সে ভয় পায়নি? না, বলছে ঠিক আছে, আজ হোক কাল হোক, একদিন এসে পায়ে ঠিকই পড়বে। তারপর চলে গেল না? হ্যাঁ, লেজ গুটিয়ে চলে গেল। আর যাওয়ার টাইমে যে এই বান্ডেলটা ধরিয়ে দিল তাতে কত টাকা ছিল? কি হলো? পানি আছে, পানি। কিছু কিছু সময় মানুষের পরিমিত ঘুম দরকার। তুমি ঘুমোতে যাবে না? তুমি এখানে সোফায় ঘুমিয়ে, আমি ওখানে খাটে, এটাকে তুমি ঘুম বলো মুকি? আপাতত তাই হোক। নীল যদি মেনে নেয় তখন তুমি আমি এক বাসায় কেন, এক রুমে আবার ঘুমাবো। নীল কোনোদিন আসবে না। আসতেও তো পারে। আমার মনে হয় কি জানো, নীলের ফিরে আসাটা এখন আর হাতে নেই। এই ঘোড়াটা আপনি আমাকে কিনে দিয়েছিলেন তাই না? হ্যাঁ, তোমার টাকাই কিনে দিয়েছিলাম। টাকা পয়সার হিসাব নিয়ে আমি মাথা ঘামাই না। মুকিত সাহেবের টাকা আপনি রাখবেন, কিন্তু কোনো কিছু গোপন করাটা কি ঠিক? ঠিক না তো? না, ঠিক ঠিক না।
আপনার কাছে মুকিত সাহেবের নাম্বার আছে না? আছে। মোবাইলটা দেন। হ্যালো। হ্যালো, কি ঘুমাচ্ছিলেন? হ্যাঁ, কে? ভয়ে আপনার চেহারাটা একেবারে নীল হয়ে গেছে। নীল, তুমি কোথায়? তোমার মা অসুস্থ, তুমি অন্তত একবার এসে তাকে দেখে যাও, তারপরে তুমি যা করবে আমরা সব মেনে নেব। এখন তাহলে কি মানবেন কি মানবেন না তা দুজনে মিলে ঠিক করেন। না নীল, সেটা না। আপনার স্ত্রী কি ঘুমাচ্ছেন নাকি? হ্যাঁ, ও কিছুক্ষণ আগে ঘুমিয়েছে। ওর গায়ে প্রচন্ড জ্বর। আপনিও সেখানে আছেন না? বেশ। না, ওর ঘুমের ডিস্টার্ব হবে তাই আমি সোফায় ঘুমোচ্ছি। ঠিক আছে, সুখে থাকুন। আমার দু একটা অপারেশন শেষ না হওয়া পর্যন্ত আপনার ফাইলটা হাতে নিতে পারছি না। রাখি ভাই। নীল, হ্যাঁ। আমার একটু উপকার করবে? উপকার চাইছো আমার কাছে? সত্যি? হসপিটালে তো তুমি ছাড়া আর কেউ নেই। অবশ্য আতিক সাহেব থাকলেও একটা কথা। বিথি, আতিকের সাথে আমার তুলনা দেওয়ার মতো স্পর্ধা কিন্তু আমি মেনে নেব না, প্লিজ। জানতাম এই কথা শুনলেই তুমি রেগে যাবে। তোমার এই চেহারাটা দেখার জন্যই কথাগুলো বললাম। আমি জানতাম তুমি মেনে নেবে না। মেনে নেওয়ার মতো লোকও তুমি না। হয়তো 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 মেনে নেবার কোনো ক্ষমতাই তোমার নেই। সব ক্ষমতা ওই নেতার হাতে বন্দি। আর তাই তো আমাকে নিরাপত্তা দেবার বদলে তুমি ওই নেতার জিম্মায় আমাকে রাখতে চাইছো। কারণ তুমি জানো যে তুমি নিজেও ওই নেতার জিম্মায় বন্দি। যে নিজে অন্যের জিম্মায় বন্দি, সে অন্য কাউকে কি নিরাপত্তা দেবে? বাহ, কত কথা যে শোনালে। শেষবার না। হ্যালো। হ্যালো বিথি, শোনো, বেশি কিছু নেবার দরকার নেই, ঠিক আছে? পালাবার সময় অনেক রকম চ্যালেঞ্জ আসে, জিনিসপত্রের ভার শুইবে না। তুমি কখন আসবে? ঠিক 11টায়। আচ্ছা, বাবা কি চলে গেছেন? এই তো যাচ্ছে। বাবা কিছুতে কান্না থামাতে পারছে না। দাও, কাঁদতে দাও, কারণ সামনের দিনগুলোতে কাদার মতো সুযোগ আসবে কিনা জানি না। রাখছি।
হ্যালো, মুকিত বলছি। তা তো জানি, কিন্তু আপনার তো এখন ফোন করার কথা না। গতকাল রাতে নীল ফোন করেছিল, আমার সামনেই করছিল। এখন ওই নাম্বারে ফোন করছি, কিন্তু পাচ্ছি না। ওকে কি দেওয়া যাবে? নীল এখন গাজার নেশায় বুদবুদ করতেছে। নেশার আল্লাহ টিম সিম ধরেছে, গান গাচ্ছে। আর শুনেন, প্রতি বেলায় ওর এখন সিম চেঞ্জ হবে। 2-3 দিন এমন থাকবো, আর আপনার ফাইলটা কয়দিন পরে ধরবো কইল না। আর শুনেন, কয়দিন পরে আমার এই নাম্বারে ফোন দিয়ে, তার আগে যেন ফোন না করে। শম্পা, শম্পা, আর পানি ঢেলো না, তোমার গায়ে এমনিতেই জ্বর। শম্পা, শম্পা প্লিজ বের হও। লিজা, 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 লিজা কোথায়? আছে হয়তো কোনো রুমে। রুমে আছে না মাইশার মতো সেও আমার মুখে চুনকালি দিয়েছে? চুনকালি তো মুখে মাখাই আছে, ওই মুখে মেয়েরা আর চুনকালি লাগাবে কোথায়? মাইশার মা, এত জোরে চিৎকার করছো মনে হচ্ছে মাইশা ছুটে আসবে। দেখো আমার কিন্তু ধৈর্যে কোনো বাঁধ টান আমি ভাঙতে চাই না। বইয়ের ওপর জেদ করে কে কবে বড় নেতা হয়েছে।